রাত যখন গভীর হয় তখন তার স্বপ্নে আসে, বলে কি খুঁজিচ্ছু, বিষের বোতল খুঁজিচ্ছু, অমুক ঘরের ডাবরে চিপা যায় দেখ, বিষের বোতল পাবো। কে তোর ভাই তো কয়নি যে আমি বিয়া করবো না, তোর ভাইয়ের কাছে আমি ছোটোর থেকে আছি, তো ছোটোর থেকে আমি তোর ভাইয়ের সাথে চলাফেরা সব কিছু করিচ্ছি। হ্যাঁ, তোর ভাই কয়নি যে আমি বিয়া করবো না। গল্পটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তিন ভাইকে কেন্দ্র করে একটি গল্প, তিন ভাই মিলে একটি পরিবার, এবং যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে মেজো ভাইকে কেন্দ্র করে। তো মেজো ভাইয়ের সঙ্গে যে ঘটনাগুলো ঘটে পুরাটাই একটা অলৌকিক ঘটনা, এবং এই শেষ পরিণতিটা যে এত ভয়ঙ্কর হয় তা আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। তো ঘটনাটি হচ্ছে এইরকম বন্ধুরা, একই পরিবারে ছিল তিন ভাই, মা ছোটবেলায় মারা যায়, তো বাবাও তার কিছুদিন পর গত হয়ে যায়। গত হওয়ার পর সম্পূর্ণ দায় দায়িত্ব সব বড় ভাইয়ের উপরে পড়ে। তো যখন বড় ভাইয়ের উপর সম্পূর্ণ দায় দায়িত্ব পড়ে, সেই বড় ভাই তখন নিজের ব্যবসা বাণিজ্য, দোকান এবং জমি জমা সম্পূর্ণ দেখাশোনা করে, এবং মানুষে এই ওই বলে যে বিয়ে শাদী কর, বিয়ে শাদী করলে ছোট দুটো ভাই আছে মানুষের মতো মানুষ হবে। না, আমি বিয়ে শাদী করলে আমার ছোট দুই ভাই যদি না দেখে, তারা একজনা নিয়ে এসে আমার দুই ভাই দেখাশোনা করবে, মানুষের মতো মানুষ করে, এটা কখনোই হয় না। তো এই ধরনের কথাবার্তারা তখন বলে, এর থেকেও বিরত থাকে, না আমি বিয়ে করবো না, ছোট দুই ভাই মানুষের মতো মানুষ করি তারপরে। তো এরই মধ্যে হঠাৎ করে ক্লাস 6-এ ফাইনাল পরীক্ষা যখন শুরু হয়, হঠাৎ একদিন মেজো ভাইয়ের বাড়ি থেকে বের হতে লেট হয়। তো তখন বাড়ি থেকে বের হয়ে আসে, রাস্তার পাশে যখন দাঁড়ায় দেখে একটা ভ্যান সামনের দিকে চলে যাচ্ছে। তো তখন ঠিক সেই সময় একজন যাত্রী বলে যে এই পিছনে একটা ছেলে আছে, পরীক্ষা দিতে যাবে, ছেলেটা তুলে নে। তো তখন সে ভ্যানওয়ালা বলে যে বাবা আসো, পরীক্ষা দিতে যাবে, লেট হয়ে গেছে, তো আসো পরীক্ষা আমার ভ্যানে বসো। তখন তার কানে বলে যে ভ্যানে জায়গা নেই, ভ্যানওয়ালাকে চলে যেতে বল। তো তখন ঠিক সেই সময় সেই ছেলেটা বলে যে আপনি চলে যান, আপনার ভ্যানে জায়গা নেই, যাতে কষ্ট হবে, আপনি চলে যান, আমি ধীরে ধীরে পায়ে হেঁটে যাচ্ছি। তো এই কথা বলার পর তখন বলছে যে ধীরে গেলে তো তুমি পরীক্ষা দিতে পারো না, কয় যে আমি যেভাবে হোক আমি যাচ্ছি, আপনি চলে যান। কিন্তু এই ছেলেটার একটা অভ্যাস ছিল, কিছু কিছু অভ্যাস ছিল, যে এইরকম টাইপের ছেলেটা কারোর সঙ্গে বেশি কথা বলতো না, কারোর সঙ্গে মেলামেশা করতো না, সবসময় এক ঘোড়া টাইপ, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কথা আপনার সঙ্গে বলবে, এ বলেই শেষ। আপনি 10 কথা বললে 1 কথা উত্তর দিবে। যখন চলে যেতে বলে ভ্যানালাকে, তখন ভ্যানালা চলে যায়। ভ্যানালা যখন চোখের আড়াল হয়ে যায়, ঠিক তখন ওই জায়গা থেকে ওই ছেলেটা উধাও হয়ে যায়। উধাও হয়ে যায় যখন, কোথায় গেল, কিভাবে গেল, এই কথাটা কেউ বলতে পারে না। তার স্কুলের কিছু দূর সামনে নির্জন একটা জায়গাতে তার নামে দেয়। তখন ওখান থেকে পায়ে হেঁটে হেঁটে চলে আসে স্কুলের দিকে। তো স্কুলের গেটে ঢুকবে ঠিক ওমতো অবস্থায় সেই ভ্যানালাটা চলে আসে দেখে ওই ছেলেটা স্কুলে ঢুকতেছে পরীক্ষা দেওয়ার জন্য। তখন তো তার মাথায় কাজ করে না যে এই ছেলেটাকে আমি দেখে আসলাম আমার পিছনে, আমার আগে একটা ভ্যান আসলো না, একটা মোটর সাইকেল আসলো না, এমনকি সাইকেলও আসলো না, তাহলে এই ছেলেটা কি করে এখানে আমার আগে আসে পৌঁছে। এই বিষয়টা সে ফলো করে, কারণ একই জায়গার পাড়া প্রতিবেশী ভাই। তো এই বিষয়টা সে একটু মানে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সে তো নিজে বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ যে আসলে তার সামনে কোনো কিছুই আসেনি। তো এই ঘটনাটা তখন বলে যে এই জিনিসটা তার ভাইকে জানানোর প্রয়োজন। ঠিক সেই দিন দুপুরবেলায় তার ভাইয়ের সঙ্গে দেখা হয়, দোকানে যায়, বলে যে ক্যারে তোর ভাই এই ঘটনা, বিষয়টা কি? তা তো আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, আসুক, আমি আসলে শুনবো এই ঘটনা। কিন্তু তার বড় ভাই সংসারের চাপে, ব্যবসার চাপে এই কথাটা তাকে যে জিজ্ঞাসা করবে, এই কথাটা তারা মনে থাকে না থাকার কারণে সেই কথাটা ছোট ভাইকে, মেজো ভাইকে আর বলতে পারেনি। তো যাই হোক, এরকম ভাবে তাদের জীবনযাপন চলে। তো পরীক্ষা শেষে তখন সে সবচাইতে বেশি নাম্বার তোলে। তার যে ছোট ভাই ছিল, তখন সে ছোট ভাই তাকে বারবার করে বলে, কিরে ভাই, তুই পড়িস না, সারাদিন ঘুরে বেড়াস, একা একই থাকিস, কারোর সাথে মিশিস না, আবার বইলেও পড়বার বসিস না, কিন্তু আমার থেকে তুই কিভাবে তুই নাম্বার বেশি তুলিস কত? তো তখন বলে যে পড়ি না, কে করেছে, আমি কি পড়বা বসি না? অবশ্যই পড়বা বসি, আমি না পড়লে এত নাম্বার পাবো কোনটি থেকে? তো এই কথা বলে তার ছোট ভাইয়ের কাছ থেকে এড়ে যায়। কিন্তু ছোট ভাইও হচ্ছে সেই রকম চালাক, একদম জোকের মতো তার সাথে লাগে থাকে, সব সময় জোকের মতো লাগে থাকে, যে তার মেজ ভাই কি করে, কোন জায়গায় যায়, এই জিনিসগুলো একটু ফলো করে। তো একদিন ছোট ভাই তখন বলেছে, এই ভাই আমার কাছে এদের টাকা দেখেছো, জিনিস খামো। কইছে না, আমি জিনিস খামো না। কই ভাই জিনিস খামো। হওয়ার পরে দুই ভাই জিনিস খেতে যায় দোকানে। তো দোকানে জিনিস নিয়ে দুই ভাই ফাঁকা একটা নির্জন জায়গায় যায়, যে জিনিস খায় আর ফুসলাই।
এ ভাই তুই কনা, তুই এত নাম্বার কি করে তুলিস? কারণ আমি যদি জানি তাহলে আমিও তো এরকম পরীক্ষার তোর মতো নাম্বার তুলতে পারবো। কথাত মানে ফুসলে ফাসলে ছোট ভাই শুনিচ্ছে। ফুসলাতে একসময় বলে, আমার কানে কে যেন আসে, সম্পূর্ণ কোশ্চিনের পর মানে যে কোশ্চিনের প্রশ্নগুলো থাকে আমাকে বলে দেয়, এর উত্তরগুলো আমাকে বলে দেয়, আমি লিখি। এই কথাই পর্যন্তই শেষ। এরপরে আর কোনো তার সঙ্গে কথা হয় না। এ বিষয়ে যদি কথা বলতে যায় সে এড়ে যায়, এ বিষয়ে যদি কোনো আলোচনা করতে যায় সে এড়ে চলে। কিন্তু আসলে কে বলে, কার অনুসরণে চলে, সে ছিল একজনের হুকুমের গোলাম। তার যখন যে হুকুম করতো সেই হুকুমটা পালন করত। এবং যে আনাগোনা করতো, যাতায়াত করতো, তার কানে কানে বলতো, সে ছিল একদম ভীষণ একটা জেদি। তার কথার বাইরে গেলে, বরখেলাপ করলে তার উপর মানসিক অত্যাচার করত, যার কারণে সে নিরিবিলি নির্ঝঞ্ঝাট একা থাকত। তো বন্ধুরা, এই যে কে বা কার হুকুমে চলে, এই জিনিসটা যদি আপনারা ভিডিওটা টানাটানি না করে মনোযোগ সহকারে গল্পটি শুনুন, তাহলে গল্পটি বুঝতে পারবেন। এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা, মাঝে সাঝে তার বড় ভাই তাকে ডাকতো যে, এই আয়, ছোট ভাই আমার কাছে আছে, তুই এসে থাক। কিন্তু তখন সে উত্তর দিত যে, না আমি যাব না, আমি গরমের মধ্যে থাকতে পারবো না, আমার ভালো লাগে না। তো এইরকমভাবে এড়ে যেত, সবসময় এড়ে যেত। তো আবার যখন মাঠে ঘাটে কাজ করতে যেত, ওই মেজো ভাইকে সঙ্গে করে নিয়ে যেত। তো বড় ভাই বলে যে, তুই এদিক থেকে কাজ কর, আমি এদিক থেকে করি, দুই ভাই একসাথে কাজ করি, কাজটা তাড়াতাড়ি হবে। তা না করে বড় ভাই যদি দেখে যে এই জায়গায় কাজ করেছে, ওই 5 হাত দূরে দিয়ে কাজ করবে, তখন বড় ভাই বলে যে, কাছে আসে কাজ করে। কয় না, আমি কাছে যা পাবো না, তুমি তোমার মতো কাজ করো, আমি আমার মতো কাজ করি, আমার কাজ হচ্ছে কিনা তুমি দেখো। কিন্তু কিন্তু বড় ভাই যা কাজ করে ছোট ভাই তার থেকে দ্বিগুণ কাজ করে। এইরকম হচ্ছিল মজার ব্যাপার। তো এই জিনিসগুলো বড় ভাই মাঝে মাঝে লক্ষ্য করত, কিন্তু তারপরেও ধরা পারতো না। কিন্তু আসলে সে একজনের হুকুমের গোলাম ছিল, যে হুকুমটা করতো সেই হুকুমই মানত। তো এই জিনিসটা তারই ছিল হুকুম, যে সে কারোর সাথে মেলামেশা করতে পারবে না, বড় ভাইয়ের কাছ থেকে দূরে থাকবে, কেননা তার সঙ্গে কথা বলবে বা তার কখন কি প্রয়োজন সেই জিনিসটা লক্ষ্য করতো। আবার মাঝে সাঝে এইরকম হতো যে বড় ভাই দুপুরবেলা রান্না বাড়ি করেছে, বলতে যে, আমি তোর জন্য ভাত সাজায় রাখছি, ভাতটা খেয়ে নি। না, আমি ভাত খাবো না, আমার খিদে নেই। এরকম ভাবে সে এড়ে যেত। ভাত খাবো না মানে দুপুরে মানুষ ভাত না খেয়ে থাকে, কয় না আমার খিদে নেই, আমি খাবো না, আমার কি জন্য জেদ করিস, আমার তো খিদে নেই, আমি খাইছি। তো তখন এই কথাটা এরকম ভাবে সে এড়ে যেত। তো বড় ভাই তখন আর জিজ্ঞাসা করতো না, কারণ বড় ভাই চারিদিকে চাপ। কিন্তু ছোট ভাই ওই যে জোকের মতো লাগে থাকতো। এই ছোট ভাইটা মাঝে মাঝে ওর রুমে যেত, এবং এত সুন্দর একটা সুঘ্রাণ পেত যে মানে এইরকম গন্ধ কখনোই সে কোনো জায়গাতে পায়নি। এই জিনিসগুলো একটু উপলব্ধি করত। কিন্তু মাঝে সাঝে আবার ছোটটাও জেদ করতো। যখন বড় ভাই আসতো রাতে, তখন বড় ভাইয়ের সাথে জেদ করতো, হ্যাঁ তুমি মেজো ভাই আতর কিনে দিছি, হ্যাঁ আমাকে তুমি আতর কিনে দেননি। আমি মেজো ভাইকে আতর দিছি, তো মেজো ভাইকে আমি কখন আতর কিনে দিছি, ডাক দেখি। তো তখন বলে যে, কে রে, তোকে আমি আতর কিনে দিছি? কয় না। কয় তাহলে আতর পালো কোনটি? ওই একজন দিছিল, তাই গায়ে দিয়েছিল, ওই আতরের শার্ট হাতে খুলে তুলছি, তাই। এরকম ভাবে জিনিসগুলো এড়ে যেত। আস্তে আস্তে যখন বড় হয়, তখন দেখে যখন বিয়ের বয়স হয়ে যায়, সাবালক হয়, তখন এই আনাগোনাটাও তাদের বেশি হয়। একদিন হঠাৎ করে রাতে বড় ভাই আসতেছে, আর ওই ঘরের মধ্যে একাকি ফিস 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 করে কথা বলতেছে। তখন বড় ভাই ওই আসার পথে ফিস ফিস আওয়াজটা পায়। তো তখন ওর রুমেতে আসে দেখে যে তার ঘরে কোনো ফিস ফিসানি আওয়াজ নেই। তো ইতিমধ্যে আস্তে আস্তে যখন তার আনাগোনা বেশি হয়ে যায়, হঠাৎ করে একদিন তার ছোট ভাই লক্ষ্য করে তার ঘরের একটা আলো, পুরা ঘরটা আলো। এই বিষয়টা ছোট ভাই লক্ষ্য করে। ওই রুমে যখন আসবে, ঠিক ওই সময় ওই ঘরটা অন্ধকার হয়ে গেছে। রুমে ঢুকবে ওই সময় ঘরটা অন্ধকার হয়ে গেছে। তখন হুট করে ঘরের মধ্যে ঢুকে তখন ডাক দেয়, এই মেজো ভাই, তখন সে কিন্তু শুনতে পায়, নিচে চুপ করে থাকে। তখন 4-5টা যখন ডাক দেওয়ার পর তখন করছে, ঘুমের সময় কি জন্য ডাকিচ্ছু, কি হয়েছে তোর? আচ্ছা, তোর ঘরে আমি এখনই হাত আলো দেখলো, কুন্ডি থেকে আলো, আমি কিভাবে ঘুম, আমি তো ঘুম আসিছি, তুই তো আমার কাছে ডাক দিল।
তুই তো এসে ডাক দিল আমার, আমি কোনটি থেকে কম জায়গায় হ্যাঁচাকের আলাল, আর আমার ঘরে কি হ্যাঁচাক আছে হ্যাঁচাকের আলো তুই পাবো? ঘুমের তালে তুই ভুল দেখিস, হয়তো ঘুমের তালে পেশাব করবে আসছো হচ্ছে হয়। তো ওই কথা কওয়ার পর তখন ছোট ভাই আবার চোখ ঢলে টলে চলে গেল, হতেও পারে। তার বেশ কিছুদিন পর তার বড় ভাই চিন্তা করে, পাড়ার লোকজনেরাও বলে যে কষ্ট করে সংসার চালায়, আবার ছোট দুই ভাই মানুষ করেছি, তো পরিবারের তো একটা মেয়ে মানুষ দরকার, তাহলে তুই বিয়ে শাদী কর। কয় না, আমি বিয়ে শাদী করবো না, আমি বিয়ে শাদী করলে ছোট ভাইটা আবার মানুষ করা অসম্ভব হবে, তার চাইতে বরং আমার ছোট ভাইটাক দিই, অর্থাৎ মেজো ভাইক দিই। তো ওকে যদি বিয়েটা দিই তাহলে ওই একটা জীবনসঙ্গী পাবে, ওর মধ্যে পরিবর্তন আসবে। এই কথাটা তার আশেপাশে লোকজনের সঙ্গে আলোচনা করে। তো তখন বলে যে হ্যাঁ তাও হতে পারে, এটাও হতে পারে। তো এই কথা বলার পর তখন তার চাচাতো বোনেরা যেগুলো না আছে তাদের সঙ্গে বিষয়টা আলোচনা করে, কয় যে ঠিক আছে তাও হবে। তো সবাই যখন মত দেওয়ার পর তখন সেই মেজো ভাইকে না বলে তখন তার জন্য পাত্রী দেখতে যায়। পাত্রী দেখে তখন সেই বড় ভাইয়ের পাত্রীটা পছন্দ হয় যে হ্যাঁ আমার ছোট ভাইয়ের জন্য এই মেয়েটা খুব পারফেক্ট হবে। কি কারণে? সেও দেখতে সুন্দর, মেয়েটাও সুন্দর, দুইজন মিলে যাবে। মেয়ের বাবাকে বলে যে আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে আলোচনা করে আপনাদেরকে কালকে জানাবো। এ কথাটা বলে, মানে বড় ভাই চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব হয় বিয়েটা যেন হয়, কারণ মেয়েটাও দেখতে সুন্দর ছিল। তো তখন বড় ভাই বাড়ির উদ্দেশ্যে চলে আসছে। বাড়ির যখন আসছে, আসার পর মেজোটাক যখন ডাক দেয়, তো যখন বড় ভাইয়ের কাছে আসার পর মেজো ভাই তখন চট করে বলে ফেলে, তুমি কি আমার জন্য মেয়ে দেখতে গেছিলে? তখন তো বড় ভাই অবাক, একদম অবাক হয়ে যায় যে আমি মেয়ে দেখতে গেছি, তোকে বললো? তো বলছি যেভাবে হোক আমি জানিছি, আর তুমি যে আমাকে ডাকিছো মেয়ের সম্পর্কে কথা বলার জন্য, তুমি আমাকে ডাকিছো, মেয়েটা তোমার পছন্দ হচ্ছে এই কথাটা তুমি আমার কাছে জানার জন্যই আমাকে ডাকিছো। তখন তার বড় ভাই আরো অবাক হয়ে যায়, কি ব্যাপার, আমার ছোট ভাই আমার মনের কথাটা কিভাবে জানলো? তো তখন সেই বিষয়টা তখন বড় ভাই বলে যে আমি যে তোকে কথাটা বলবো তুই কিভাবে জানবি? তাকে প্রশ্ন করে বড় ভাই যে আমি যে তোকে এই কথাটা বলবো তুই কিভাবে জানবি? তো তখন বলছে যে যেভাবে হোক আমি জানিছি, তুমি তো আমার জন্য মেয়ে দেখতে গেছো, মেয়েটা তোমার পছন্দ হচ্ছে, তুমি কাক বলিছো কও দেখি কথাটা। তো তখন সেই বড় ভাই তখন মানে একটু অবাক হয়ে যায় যে আমি তো এই কথাটা কাউকে বলিনি, আবার বলিছি আসার পথে দোকানে যখন ছিলাম তখন বলিছি, হয়তোবা দুই এক জনক বলিছি। তো তখন তার বড় ভাই বলে যে হয়তোবা আমি তো দোকানে ছিলাম, তখন কারোর সঙ্গে হয়তো আলোচনা করেছি, কয় যার সঙ্গে আলোচনা করেছে সেই আসে আমাকে বলিছে। এই কথাটাও সেই মেজো ভাই এড়ে যায়। তো তখন বলছে যাই হোক, যখন লোক মাধ্যমে যখন শুনতে পাইছিস তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তো এই কথা যখন বলে যে বড় ভাই, তাহলে তোর মতামতটা কি, আমার পছন্দই তোর পছন্দ? এই কথাটা যখন বলে তখন মেজো ভাই তখন বলে যে দেখো, পছন্দ তোমার পছন্দ আমার পছন্দ এই কথাটা ভুল। এই বিষয়টা দাঁড়াচ্ছে এইরকম যে আমার জন্য যে মেয়েটা দেখিস আমি এখন বিয়ে করব না, সোজা সাপটা কথা বলে দেয়। তখন বড় ভাই বলে বিয়ে করবি না কি জন্য, বাড়িতে একটা বউ প্রয়োজন, তুই ছোট থেকে দেখে আসিছি যে এরকম মন মরা নির্ঝুম একা, হ্যাঁ তুই একা সব সময় থাকিস, কি কারণে তোর? আর বিষয়টা হচ্ছে যে বাবা মা মরে যাওয়ার পর থেকে তোকে আমি এই মন মরা দেখতে দেখতে আমি মানে অভ্যস্ত হয়ে গেছি, আমি ক্লান্ত, আর তোর মন মরা দেখতে পারবো না, এই কারণে আমার তোর বিয়ে দেওয়া। মেজো ভাই বলে যে আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, পারলে তুমি বিয়ে করো, আমার বিয়ের কথা মাথার থেকে ঝেড়ে ফেলো, আমি বিয়ে করবো না। তখন আবারও পুনরায় প্রশ্ন করে যে কেন বিয়ে করবো না, কি সমস্যা? তখন বলছে যে কি সমস্যা তোর, আমাকে খুলে বল, আমি তো তোর ভাই, আমি তোর বাবা, আমি তোর সব, তো তুই আমাকে খুলে বল, আমাকে না বললে কাক বলবি? তো তখন বলে যে না আমি খুলে বলতে পারবো না। তো তখন বলে তোর কি শারীরিক সমস্যা? কয় না। তুই কি কাকে পছন্দ করিস? কয় না। তুই কি কাকে ভালোবাসিস? কয় না। কয় তাহলে তোর কি সমস্যা আমাকে বল। তোর লাস্ট ফিনিশিংয়ে শুধু একটা কথাই বলে, তোমরা যদি আমাকে বিয়ে দাও তাহলে আমার ক্ষতি হবে। এই কথাটা বলে সে ওখান থেকে চলে যায়। তো তখন বড় ভাই চিন্তার মধ্যে পড়ে যায় যে বিয়ে দিলে ক্ষতি হবে, কি ক্ষতি হবে? তো তখন সে কিন্তু একজন হুকুমের গোলাম, এই কথাটা কিন্তু আপনাদেরকে বলছি, তাকে যেভাবে বলে ঠিক সেইভাবেই চলে, এর বাইরে ব্যতিক্রম যদি কিছু ঘটে তাহলে তার উপর টর্চার চলে। এই বিষয়টা সে কাউকে যে বলতে পারে না। এই যে এর মধ্যে যে কথাটা আছে সে কথাটা আপনাদেরকে আমি ভেঙে দিই। সে কথাটা হচ্ছে এই ধরনের যে
তার বিয়ের আলোচনা হচ্ছে, সে কিন্তু জানে, কেননা সে তার কাছ থেকে ছোট থেকে আসে, ছোটবেলা থেকে তার সঙ্গে আসে, এখনো পর্যন্ত আছে। তো সে তার উপর ক্ষিপ্ত যে আমি তো ছোট থেকে ভালোবাসে আসিছি, যদি তুই বিয়ে করিস, তুই যদি আমার না হোস, তাহলে আমি তো দুনিয়াতে কারো হতে দিব না। এই ধরনের একটা তার কথা বলে। তো বন্ধুরা, এই যে ছোটবেলার থেকে তার সঙ্গে যে জিনিসটা আছে, যে যার সঙ্গে মানে কথা বলে, যার সঙ্গে চলাফেরা, যার কথাতে উদ্বোস করে, সেটা হচ্ছিল আসলে একটা জেদি পরী। এই জেদি পরী মানে মানে খুবই জেদ। এই পরীটার কথা যেটা বলে, কথাটা যদি বলে এই কাজটা কর, তাহলে ওই কাজটা করতে হবে, যদি না করে তার উপর টর্চার বা তার উপর ক্ষিপ্ত হয়ে যায়। এই খুবই একটা জেদি পরী এই পরীটা। তো তখন সেই দিন রাতে তার বড় ভাই বলে, আমি দিন তারিখ ঠিক করে আসি, অমুক দিন তোর বিয়ে। এই কথা বলার পর তখন সে তার মতো করে তার রুমে যায়। সেই দিন রাতের বেলা যা ঘটনা ঘটে, কেউ কখনো ভাবতেই পারবে না বন্ধুরা এই ঘটনাটা কীরকম ভাবে ঘটে। সেই দিন রাতের বেলা, রাত যখন আনুমানিক 12টা, তখন তাকে হুকুম দেয় ঘরের দরজা লাগাই দাও। তো তখন ঘরের দরজা লাগাইতে চলে আসে তার সঙ্গে ফিস করে কথা বলতে বলতে তখন তার হাত পা কিভাবে ধরছে এটা আমি কখনো বলতে পারবো না, বা তার বড় ভাইও আজও পর্যন্ত বলতে পারবে না। বা এই যে ঘটনাটা একটা রহস্যজনকই থাকে গেছে, এই এখনো পর্যন্ত এই রহস্যটা উদ্ঘাটন হয়নি। তো সেই দিন রাতের বেলা তখন ওই পরী জোর করে ঠাসে ধরে 1 বোতল বিষ পুরাটাই সেই মেজ ভাইকে খাওয়াই দেওয়ার পর জোর করে তার মুখে ঠাসে ধরে ওই বিষটা খাওয়াই দেয়। খাওয়ানোর কিছুক্ষণ পর ও বাপরও মারও করে চিৎকার করে ওঠে। 2 ভাই যখন বের হয়ে আসে দেখে তার ঘর লাগানো। তখন বাহির থেকে বড় ভাই বলতেছে, এই তোর কি হয়েছে? তখন বলতেছে, ও ভাই তুমি আমাকে বাঁচাও। তো তখন সে মাটির ঘোরাঘুরি দিচ্ছে, মানে কুল কিনারা না পায়ে 2 ভাই মিলে কষিয়ে দরজাতে এক লাত্তি মারার কারণে দরজাটা নর্মাল ছিল, তখন দরজার খিলটা ভেঙে যায় দেখে মাটির তখন ঘোরাঘুরি দিচ্ছে। তখন এইরকম ভাবে ঘাড়ের তলা হাত দিয়ে তখন ভাই কয় যে, ভাই তোর কি হয়েছে? ভাই তোর কি হয়েছে? তুই আমাকে বল ভাই কি হয়েছে? কঠিন একটা কাকতি মিনতি সুরে বারবার করে বলছিস যে, ভাই তোর কি হয়েছে, আমাকে বল ভাই। তখন সে ভাই শুধু একটা কথাই বলে, ভাই তোমাকে আমি বলেছিলাম যে আমি বিয়ে করব না, বিয়ের কথা বলাতে আমার এই পরিণতি হলো ভাই, আমার এই শেষ পরিণতি হয়ে গেল, আমি আর বাঁচলাম না ভাই। এই কথা বলে সঙ্গে সেই ভাই ওখানে মারা যায়। সঙ্গে তখন ভাই যখন মারা যায়, তখন মুখ দিয়ে তার গলগলকে ফ্যাঁপড়া ওঠে, এবং যে বিষ খাওয়াছে সে বিষের একটা গন্ধ বের হয়, মুখ দিয়ে ঘুগলা বের হয়। কান্নাকাটি হুলস্থুল, বড় ভাই আর ছোট ভাই কান্নাকাটি হুলস্থুল। তো যাই হোক, এই ঘটনা ঘটার পরের দিন তার ভাইয়ের দাফন কাফন শেষ করে। তো শেষ করার পর সে তার মনের মধ্যে একটাই কষ্ট, একটাই যন্ত্রণা, আমার ভাই আমাকে না বলে কই বিষ খাবে, কি কারণে বিষ খেলো, কারণটা কি? আর মরার আগে আমাকে একটা কথা বললো যে, ভাই আমি বারবার করে বলেছিলাম যে আমি বিয়ে করব না। আর বিয়ে না করার পিছনে সূত্রটা কি? তো বন্ধুরা, এই না করার ঘটনা আর সূত্র দয়া করে মনোযোগ দিয়ে শুনুন আমার কথাটা, শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। তখন তার ভাই হার মানার একটা জেদ, হার যে মানবে না তার একটা জেদ, যে আমার ভাই কেন বিষ খেলো, আর আমার ভাই তো বিষ খাওয়ার মতন ছেলে ছিল না, কি কারণে বিষ খেলো। এই ঘটনা তখন তার কাছ থেকে একটা সূত্রপাত শুরু হয়। 3টা ঘর তন্ন করে মানে খুঁজে, চিপা চাপি যা আছে, শোকেস, বাক্স, সম্পূর্ণ কিছু খোঁজাখুঁজি করে, খুঁজেও বোতল পায় না। আমার ভাই যে বিষ খায় মরে গেল, সেই বিষের বোতলটা কোনটা, আমি সেই বোতলটাই দেখবো। তো বন্ধুরা, গোটা ঘর এইরকম ভাবে তছনছ করে খোঁজাখুঁজি করে, যখন পায় না, ঠিক 7 দিনের মাথায় যখন রাতে ঘুমাতে যায়, তখন রাতের বেলা স্বপ্ন দেখে যে, বলতেছে এইভাবে, সেই পরীটা তার বড় ভাইয়ের ঘুমের ঘরে আসে, বলতেছে, কি খুঁজিচ্ছু? বিষের বোতল খুঁজিচ্ছু? অমুক ঘরের ডাবরে চিপা যায় দেখ, বিষের বোতল পাবো।
কে তোর ভাই তো কয়নি যে আমি বিয়া করবো না, হ্যাঁ ভাই বিয়া দিব না, জোর করে বিয়া দিব না। তোর ছোট ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছোট থেকে, যখন তোর মা মরে গেল তারপর থেকে আমি তোর ছোট ভাই ভালোবাসি, তুই জোর করে বিয়া দিব? তোর ছোট ভাই যদি আমার না হয় আমি দুনিয়ার কাউকে হবার দেবো না। এই জন্য আমি জোর করে ঠাসে ধরে ওকে আমি বিষ খিলে মারে ফেলেছি। বিষের বোতল নিবো, যা দেখ ওই ডাবরে চিপার যা পাবো। আর একটা কথা, যে তোরাও যদি ভবিষ্যতে বিয়া করিস, আমি তো পাইনি, তুরকে আমি পাবার দেবো, তোরাও যদি ভবিষ্যতে বিয়া করিস তুরকে ইনকার বিষ খিলে মারে ফেলবো। এই কথা বলার পর তখন সঙ্গে সঙ্গে তার বড় ভাই ফাটতে চাতন পায়। পরের দিন সকালবেলা ঘুমের থেকে উঠেই ওই যে বলিছে যে ডাবরে চিপা, তখন যা দেখে যে যেভাবে বলিছে ওই ডাবরে চিপা, হ্যাঁ ঠিক ওই ডাবরে চিপাতি হাত দিছে, দেওয়ার পর যা দেখে ওই বিষের বোতল। তখন ওই বিষের বোতলটা বের করে নিয়ে আসে মুখটা আগে খুলে যখন নাকের কাছে গন্ধ, যখন এরকম নিঃশ্বাস নেয় তখন ফট করে গন্ধটা পায়। ওই গন্ধ যখন পায় তখন ওর ভাই কনফার্ম হয়ে যায় যে এই বিষ খেলে আমার ভাইকে মারে ফেলেছে। এই বিষের গন্ধ আর আমার ভাই যে বিষ খাচ্ছে একই বিষ, আর এই বিষ খেলে আমার ভাইকে মারে ফেলেছে। তাহলে ওই যে কথাটা কইছে সত্যি। তারপরে মনে করেন যে ওই বিষের বোতলটা যখন পালো, তখন তার সামনে একটা একটা করে তার বড় ভাই এবং ছোট ভাই দুইজনে তখন সূত্র মিলানো শুরু করলো। তো গ্রামের লোকজনের কাছে তখন এই বিষয়টা উন্মোচন হয়ে যায়। তার ছোট ভাই তখন আলোচনা করে যে আমার ভাই বিষ খায় না, আমার ভাই জোর করে বিষ খেলে মারে ফেলেছে না থেকে পরিয়ে। কি হ্যাঁ কয় কিভাবে জানলো তোরা? আমার ভাই যেটা বিষ খাচ্ছিল, এই যে বিষের বোতল, একদিন 6-7 দিন ধরে আমরা দুই ভাই বিষের বোতল খুঁজে পাইনি, কালকে রাতে বড় ভাই স্বপ্নে দেখাছে এইভাবে। আরো কয়ে দিছে যে আমরা যদি দুই ভাই যদি বিয়া করি আমাকে বিষ খেলে মারে ফেলবে। তো বড় ভাই সকালবেলা ডাবরে চিপাত যা হাত ঢুকে দিয়ে সে বিষের বোতলটা পাশে প্রায়, তখন এই খুলেই দেখি এই অবস্থা। তো বন্ধুরা, এই সব কিছু বড় ভাই মেনটেন করেছে বা সম্পূর্ণ কিছু এই সূত্রটা মিলেছে, কিন্তু আজও পর্যন্ত এই বড় ভাই এই সূত্রটা মিলাতে পারেনি যে এই পরীটা এই মেজো ভাইয়ের কাছে কবে আসলো, কিভাবে আসলো। এটা কি জন্মের পরে আসছে, মানে জন্মের পরপরই তার কাছে আসছে, নাকি মা মরে যাওয়ার পর তার কাছে আসছে? এই জিনিসটা আজও পর্যন্ত সে বড় ভাই রহস্যটা উদ্ঘাটন করতে পারেনি। কিন্তু যে কবিরাজের কাছে যাবে সেটাও ভয় যায়নি, কারণ ওই যে পরি একটা ভয় দেখা গেছে, যার কারণে আজও পর্যন্ত এই রহস্যই থেকে গেছে। তো এই রহস্যটা এই গ্রামের একটা হট টপিক। তো এই গল্পটা পুরা গ্রামের লোকজনই জানে। তো তারপর থেকে দুই ভাই আজও পর্যন্ত অবিবাহিতই রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে গল্প। যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর আপনাদের জীবনে যদি কারো কোনো ঘটনা এরকম ঘটে থাকে সেটা আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাতে পারেন, অথবা আপনার ঘটনাটাই রেকর্ড করে ভয়েসের মাধ্যমে রেকর্ড করে সেটা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাই দিতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।